আমার বাংলায় সবাইকে স্বাগত। তোমরা অনেকেই পিএইচডি ইন্টারভিউর গবেষণাপত্র কিভাবে তৈরি করবে সেই বিষয়ে জানতে চাইছো নানান টপিক ধরে। গবেষণাপত্র কিভাবে লিখতে হবে কিংবা গবেষণার ক্ষেত্রে কোনো বিষয় কিভাবে নির্বাচন করবে সেই নিয়ে বেশ কতকগুলো কিন্তু আলোচনা আছে আমার বাংলা চ্যানেলে। তোমরা গবেষণার বিষয় নির্বাচনের ক্ষেত্রে এবং গবেষণাপত্র লেখার আগে আলোচনাগুলো শুনলে বিশেষ সাহায্য পাবে বলেই আশা করা যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আলোচনা শোনা বা জানার থেকে ছাত্রছাত্রীরা প্রশ্ন করতেই বেশি আগ্রহী। তাদের প্রথমেই বলে দিই যে গবেষণা কিন্তু তাদের জন্য নয়। বাংলা সাহিত্যে গবেষণা কিংবা পিএইচডি সংক্রান্ত যে কোনো আলোচনায় আমার বাংলা তোমাদের যে বিষয়টা বারবার বলে এসেছে যে পিএইচডি প্রপোজাল লেখা কিন্তু 2 দিন বা 1 সপ্তাহর কাজ নয়। আমরা এমএ পড়তে পড়তেই 2-3টে পছন্দের বিষয় ঠিক করে নিতাম গবেষণা করার জন্য, তার সঙ্গে সেই সংক্রান্ত বই জোগাড় করার চেষ্টা করতে থাকতাম। আমি জানি অনেকেই সেটা করে রেখেছো এবং সেটাই উচিত। গবেষণা করা মানে কোনো পরীক্ষায় পাশ করা নয়, এর সঙ্গে জুড়ে থাকে নিজের প্যাশন, জানার কৌতূহল, নিজেকে এক্সপ্লোর করার ইচ্ছা। যাই হোক, আজকের আলোচনায় পিএইচডি প্রপোজালের একটা ডেমো নিয়ে আলোচনা করব, যাতে তোমাদের পিএইচডি প্রপোজালটা লিখতে সুবিধা হয়। আলোচনার শুরুতেই বলে রাখি যে এখানে আমি পিএইচডি প্রপোজালের কেবলমাত্র একটা কাঠামো দেবার চেষ্টা করেছি। তাকে মাটি, কাপড়, রং, গয়না দিয়ে প্রতিমা বানানোর দায়িত্ব কিন্তু তোমাদের। আমি তোমাদের পিএইচডি প্রপোজালের ডেমোর জন্য নির্বাচন করেছি কমল কুমার মজুমদারকে নিয়ে। কমল কুমার মজুমদারের প্রতি কলেজ থেকেই আমার একটা আগ্রহ ছিল। আমার যে গবেষণার টপিকগুলো আমি বেছেছিলাম তার মধ্যেও একটা ছিল কমল কুমার মজুমদার। যদিও আমি এখন সেটার উপর কাজ করছি না, কিন্তু ওই যে বললাম কৌতূহল ছিল কলেজ থেকেই কমল কুমার মজুমদারকে জানার। কমল কুমার মজুমদারের উপন্যাস, গল্প তোমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে আছে, আবার ইউজিসি নেটের সিলেবাসেও আছে। কাজেই কলেজে যদি শিক্ষকতা করতে আগ্রহী হও তাহলে কিন্তু এই বিষয়টাও দেখার দরকার। কমল কুমার মজুমদারকে নিয়ে এখনো পর্যন্ত সেই লেভেলের সাহিত্য চর্চা কিন্তু হয়নি। কাজেই গবেষণার অনেক মাত্রা পাওয়া যাবে এই টপিকটাকে নিয়ে আলোচনা করতে গেলে। এই যে 3টে বিষয় বললাম, এই 3টে বিষয় কিন্তু অত্যন্ত জরুরি গবেষণার টপিক নির্বাচনের জন্য। কমল কুমার মজুমদারকে নিয়ে বাংলা সাহিত্যের নানান বিষয় ধরে পিএইচডি টপিক নির্বাচন করা যায়। যেমন বাংলা কথা সাহিত্যে কমল কুমার মজুমদার, বাংলা উপন্যাসে কমল কুমার মজুমদার, ছোট গল্পে কমল কুমার মজুমদার, গদ্য সাহিত্যে কমল কুমার মজুমদার, সাময়িক পত্রে কমল কুমার মজুমদার, কমল কুমার মজুমদারের ভাষা, উপন্যাসে কমল কুমার মজুমদারের চিত্রকল্প, ছোট গল্পে কমল কুমার মজুমদারের ব্যবহৃত চিত্রকল্প, কমল কুমার মজুমদারের পুরাণ চেতনা, বাংলা সাহিত্যে জ্যামিতি ও কমল কুমার মজুমদার। দেখো, এখানে মাত্র 10টা পিএইচডি টপিক দিলাম শুধুমাত্র কমল কুমার মজুমদারের ওপর। আরো বানানো যায়। এখানে আমি যে টপিকগুলো বলেছি প্রত্যেকটাই আঙ্গিকের ওপর নির্ভর করে, বিষয়গত ভাবনা তো এখনো ঢুকিয়েইনি, তাতেও আমি 10টা টপিক কিন্তু পেয়ে গেলাম কমল কুমার মজুমদারের ওপর। এবং প্রত্যেকটাই বলতে পারি যে সেভাবে গবেষণা হয়নি। গবেষণার অনেক মাত্রা পাবো এই বিষয়গুলো নিয়ে গবেষণা করতে শুরু করলে। এছাড়া এই যে আমি পরপর তোমাদের 10টা স্ক্রিনে লিখেও দিয়েছি এই কারণে, যদি তুমি টপিকগুলোর ক্রম লক্ষ্য করো দেখবে যে টপিকের পরিসরগুলো কিন্তু থেকে থেকে আমি কমিয়েছি। অর্থাৎ বাংলা কথা সাহিত্যে কমল কুমার লিখতে গেলে যে পরিসরটা পাবো তার থেকে উপন্যাস করলে একটু কম, ছোট গল্প করতে গেলে কম, গদ্য সাহিত্যে কম, সাময়িক পত্র করতে গেলে আরো কম। এবং যখনই আমি চলে আসছি পুরাণ চেতনা বা জ্যামিতিক ধারণাতে, তখন দেখবো যে কমল কুমার মজুমদারের কোন কোন লেখায় কোন ছোট গল্প ভাবতে পারি, শুধু উপন্যাস ভাবতে পারি যে কোন কোন ছোট গল্পে পুরাণ চেতনা এসেছে, কোন কোন উপন্যাসে পুরাণ চেতনা এসেছে। তখন কিন্তু আমার গবেষণা করার পরিসরটা আরো কমে যায়। কিন্তু এই পরিসর কমানোর সঙ্গে সঙ্গে বিষয় নির্বাচনে এটাও খেয়াল রাখতে হবে যে নিজের ভাবনার গভীরতা যেন সেখানে আমি প্রকাশ করতে পারি।
অর্থাৎ আমি কমিয়ে খুব ছোট করে দিলাম, একটা ছোট গল্প নিয়ে আলোচনা করি বা কোনো একটা চরিত্রকে নিয়ে আলোচনা করি, তাহলে কিন্তু আমার গবেষণার বিষয়টা বা গবেষণার আমার পরিসরটা আবার অনেকটা কমে যাবে। সেটাও কিন্তু ভাবতে হবে যে আমি যেন সেখানে অনেক মাত্রা দেখাতে পারি, অনেক গভীরভাবে বিশ্লেষণ করতে পারি, অনেক কিছু জানাতে পারি, নিজেও জানতে পারি। কাজেই পরিসর কিভাবে ছোট করবে, কেমন ছোট করবে, কতটা ইউনিক হবে নিজের পরিসরটা, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। কেমন বিষয় নির্বাচন করবে তা নিয়ে অলরেডি আলোচনা করা হয়ে গেছে। তাও আবার জানিয়ে দিলাম যে আলোচনাগুলো কেবল শুনলেই হয় না, তাকে কিভাবে কাজে লাগাতে হবে সেটাও কিন্তু জানতে হয়। সেজন্য কিভাবে টপিকটা নির্বাচন করবে বললাম। এর মধ্যে যে বিষয়টাই নির্বাচন করো না কেন, প্রথমে মূল বিষয়টার উপর আলোকপাত করতে হবে সংক্ষিপ্তভাবে। অর্থাৎ আমরা চলে এলাম ভূমিকায়, আমাদের গবেষণাপত্র লেখার ভূমিকায়। ধরো যে আমি সাময়িক পত্রে কমল কুমার মজুমদার নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে আমাকে প্রথমে সাময়িক পত্র নিয়ে কিছু কথা বলতে হবে, অর্থাৎ সাহিত্য ক্ষেত্রে সাময়িক পত্রের গুরুত্ব কোথায়, সাময়িক পত্রে কেমন ধরনের লেখা বেরোয়, কখন বেরোয়, কাদের ওপর লেখা ফোকাস রাখে, কোন লিটল ম্যাগাজিন একরকম রাখে, বড় বড় পত্রপত্রিকাগুলো একরকম রাখে। তো সেক্ষেত্রে আমাকে সেই অংশটুকু একটু ব্যাখ্যা করতে হবে। এরপর কমল কুমারের সাময়িক পত্রের সম্পাদনা। সাময়িক পত্রে কমল কুমার লিখতে গেলে কোন কোন সাময়িক পত্রে কমল কুমারের লেখা বেরিয়েছে সেটাও যেমন জানাবো, কোন কোন সাময়িক পত্র তিনি নিজে সম্পাদনা করতেন এবং নিজের সম্পাদনা করা কাগজে তার কোন লেখা বেরিয়েছে, কোন সময় বেরিয়েছে, সেটাও কিন্তু আমাকে জানতে হবে এবং সেই তথ্য দিতে হবে। এটা যেমন আমি একটা ব্যক্তিকেন্দ্রিক টপিকের কথা বলছি, তেমন হতে পারে বিষয় কেন্দ্রিক টপিকও। যেমন ধরো বাংলা উপন্যাসে ভবঘুরে জীবন। এক্ষেত্রে ভবঘুরে জীবন কি, সেটার কোন দিকটা তুমি বলতে চাইছো, সেটা বাংলা সাহিত্যে উপন্যাস থেকে কিভাবে দেখা যাচ্ছে, তার আগে মধ্যযুগীয় সাহিত্যে কিভাবে এসেছে, তার একটা ক্রম বিবরণী কিন্তু দিতে হবে। যাই হোক, এই হলো ভূমিকার পার্ট 1। এবার আসছি ভূমিকার 2 নম্বর পার্টে। তো ফিরি কমল কুমার মজুমদারে। ব্যক্তিকেন্দ্রিক টপিক নির্বাচন করলে ভূমিকার দ্বিতীয় অংশে যেটা দেবে যে ব্যক্তির জীবন এবং সাহিত্যকর্ম। তো এক্ষেত্রে বলে রাখি যে সাহিত্যকর্ম বড় হলে শুধু যেটুকু তোমার অংশ সেটুকু দেবে। ধরো তুমি করছো ছোট গল্পে কমল কুমার মজুমদার, তাহলে কমল কুমার মজুমদারের ছোট গল্প নিয়ে ছোট গল্পের ওপর দিতে পারো। আবার ধরো করছো যে উপন্যাস, তাহলে শুধু উপন্যাসগুলোর কথা লিখবে। যেখানে আমি যেমন নির্বাচন করেছি যে সাময়িক পত্র, তাই কমল কুমার মজুমদারের কোন রচনা কোন সাময়িক পত্রে বেরিয়েছিল তার কিন্তু আমি একটা লিস্ট দেব আমার এই অংশটাতে। এবার বলে রাখি, যেসব সাহিত্যিকের ধরো কাজ অনেক বেশি সেক্ষেত্রে আমি ছোট করলাম, কিন্তু যাদের দেখলাম যে খুব বেশি কাজ যারা করেনি তাদেরকে তাহলে আমি ছোট গল্প উপন্যাস যে যা লিখেছে আমি সবটাই দেবার চেষ্টা করব। যেমন ধরো যদি আমি রবীন্দ্রনাথ লিখতে চাই, যদি আমি তারাশঙ্কর লিখতে চাই, যদি আমি বিভূতিভূষণ লিখতে চাই, ওনাদের এত ছোট গল্প আছে, এত উপন্যাস আছে, বিশেষ করে বন্দ্যোপাধ্যায় 3 জনের, তো সেটার সাল লেখা বা সেটার লেখাতেই তো আমার 5 পাতা 4 পাতা চলে যাবে তাদের লিস্ট দিতে। কিন্তু রবীন্দ্রনাথের ক্ষেত্রেও যদি ধরো উপন্যাস তুমি কাজ করো দিতে পারবে, কিন্তু যদি তুমি কবিতায় যাও তুমি তার ধারা বিবরণী দিতে পারবে না। সেক্ষেত্রে আমাকে কাব্যগ্রন্থের দিকে খেয়াল রাখতে হবে, বা কোন সময়টাকে নিয়ে আমি রবীন্দ্রনাথকে ব্যাখ্যা করতে চাইছি, সেই সময়টাতে কি কি কাব্য বেরিয়েছিল, সেই সময়টাতে কি কি উপন্যাস বেরিয়েছিল। যদি আমার সময় ফোকাস হয় তাহলে সেই সময়ের মধ্যে কি কি লেখা তার বেরোচ্ছে, কাব্য উপন্যাস সাহিত্য, তো সেগুলোকে আমাকে লিখতে হবে। তো যাই হোক না কেন, এই যে আমি বললাম সাল অনুযায়ী ক্রমিক তালিকা তার সাহিত্যকর্মের, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। অনেকেই গবেষণার সন্দর্ভ লেখো কিন্তু এই তালিকাটা দাও না বা জানো না যে দিতে হয় বলে, তাহলে কিন্তু মানে প্রপোজাল বানালেই হবে না, সেটাকে কিভাবে সাজাবে সেটাও কিন্তু জানা জরুরি। কাজেই তুমি কোনো ব্যক্তিকেন্দ্রিক যদি হয় তাহলে তার সাহিত্যকর্মের একটা তালিকা দিচ্ছ তোমার পরিসর অনুযায়ী। আর যদি বিষয় কেন্দ্রিক হয় তাহলে সেক্ষেত্রে ওই বিষয়টার ওপর ওই ধরনের সাহিত্য কোনো একটা বিশেষ সময়ে কি কি বেরিয়েছে বা ওই বিষয়টার ওপর অনেকগুলো সময় ধরে কি কি বেরিয়েছে সেগুলো কিন্তু সেই তালিকাগুলো কিন্তু তোমাদের দিতে হবে। ধরো নারীবাদী উপন্যাস, তাহলে নারীবাদী উপন্যাস কে কে লিখছেন, নারীবাদী উপন্যাস অনেকে নানান সময় ধরে লিখেছে, তাহলে তোমার পরিসর বড় হয়ে যাচ্ছে। তখন করতে হবে কি কোনো একটা বিশেষ সময়, 20 শতক, 19 শতক, 21 শতক,
তো এই 20 শতকে যদি আমি ধরি, 20 শতকের প্রথমার্ধ, দ্বিতীয়ার্ধ বা কোনো একটা বিশেষ সময়, হাংরি জেনারেশনের সময়, তখন কেমন ছিল? নকশাল সাহিত্য, নকশাল আন্দোলনের সময়, তখন নারীবাদী সাহিত্য কেমন ছিল? এরকম যখন আমি পরিসরগুলোকে ছোট করে নেব, সময়গুলোকে, তাহলে সেই সময় কে কে লিখছে নারীবাদী, নারীকে কেন্দ্র করে সাহিত্য, সেগুলো সাল বিবরণী দেব। এরপর আমি যে টপিকটা নির্বাচন করেছি তার ব্যাখ্যা আসবে, কিন্তু আমাকে এই লিস্টটা কিন্তু দিতে হবে। এরপর পয়েন্ট হবে যে তোমার নির্বাচিত টপিক নিয়ে আগে কোনো গবেষণা হয়েছে কিনা, অর্থাৎ পূর্ববর্তী গবেষণার মূল্যায়ন, এই শিরোনামে কিন্তু এই টপিকটা লেখা হবে। বিষয়টা ভীষণ মারাত্মক গুরুত্বপূর্ণ যাকে বলে। ভালো করে বিষয়টা বুঝবে, তারপর খুঁজবে, তারপর লিখবে। প্রথমেই বলি যে সবাইকে এমন টপিক নির্বাচন করতে হবে যে সেই বিষয় বা সেই দৃষ্টিকোণে গবেষণা হয়নি, অর্থাৎ একদম নতুন, আনকোড়া, ইউনিক বিষয় চাই গবেষণার জন্য। কিন্তু তার মানে এই নয় যে যেহেতু তুমি ইউনিক বিষয় পেয়ে গেছো, সেটা নিয়ে আগে কেউ গবেষণা করেনি, অর্থাৎ এই অংশটা লিখতে হবে না, লিখে দিয়ে যে এই অংশটা নিয়ে বা এই বিষয়টা নিয়ে কেউ গবেষণা করেনি, অর্থাৎ পূর্ববর্তী গবেষণার কোনো মূল্যায়ন নেই, বা এই অংশটা আমি লিখলাম না, তাহলে হবে তো? এটা কিন্তু কখনোই নয়। প্রথমে আসি ব্যক্তিকেন্দ্রিক বিষয়গুলো, অর্থাৎ যেমন ধরো কমল কুমার মজুমদার কেন্দ্রিক। এক্ষেত্রে কমল কুমার মজুমদারকে নিয়ে নানান গবেষণা বা আলোচনা আছে, কিন্তু কম আলোচনা হয়েছে। কমল কুমার মজুমদার বা অমিয় ভূষণ মজুমদার, এদেরকে নিয়ে কিন্তু খুব কম আলোচনা হয়েছে, এবং এদের সাহিত্য বা এদের লেখনীতে অনেকেই হাত দিতে চায় না। একটু বুঝে শুনে পড়লেই কিন্তু এনাদের সাহিত্যের রস ভালোভাবে উপলব্ধি করা যায়। যাই হোক, তোমরা কিন্তু এদেরকে বাছতে পারো তোমাদের টপিকের জন্য। যাই হোক, হয়তো সাময়িক পত্র বা জ্যামিতিক ধারণা, এই নির্দিষ্ট বিষয়টা নিয়ে আলোচনা হয়নি, যে বিষয়গুলো আমি টপিকের মধ্যে বলেছিলাম। তার মানে এই নয় যে কমল কুমার মজুমদারকে নিয়ে বা তার বিষয়টা নিয়ে পূর্ববর্তী কোনো গবেষণা নেই। অর্থাৎ প্রথমে কমল কুমার মজুমদার নিয়ে কে কি স্মৃতিকথা লিখেছে, আলোচনা লিখেছে, প্রবন্ধ লিখেছে, তাদের প্রবন্ধ বা আলোচনা কোন কোন বিষয়কে কেন্দ্র করে লিখেছে, সেটা আমাদের প্যারা করে করে জানাতে হবে। তার মানে সেটা নিয়ে আমরা শুধু আলোচনা করছি। তাকে লেখা প্রবন্ধ, তাকে লেখা স্মৃতিকথা, যেমন রয়েছে যে দয়াময়ী মজুমদারের আমার স্বামী কমল কুমার, তো সেটা স্মৃতিকথার মধ্যে পড়ছে, সেই অংশগুলো প্রথমে দেব। এরপর আসবে বিভিন্ন পত্র পত্রিকা, সাময়িক পত্রে কমল কুমারকে নিয়ে কি আলোচনা রয়েছে। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে কোনো বিশেষ, মানে কোনো সাহিত্যিকেরই ধরো জন্ম শতবর্ষ, জন্ম দ্বি শতবর্ষ এরকম কিন্তু বেরোয়, এই ধরনের সংখ্যা কিন্তু বেরোয়। আবার সেই সাহিত্যিককে নিয়ে কোনো একটা বিশেষ সংখ্যা বেরোয়। এছাড়া কোনো একটা বিশেষ বিষয় থাকে, তার উপর যদি সেই সাহিত্যিকের কোনো লেখা উপন্যাস থাকে, সেটা নিয়েও অনেকে প্রবন্ধ লেখেন। অর্থাৎ সাময়িক পত্রের ওপর মানে যে কাজগুলো হয় সেগুলোরও কিন্তু দিতে হবে আলোচনা, কোন পত্রিকায় কি বেরিয়েছে না বেরিয়েছে, যদি আমার সেটা সংগ্রহে থাকে সেটা নিয়ে লিখতে হবে। 3 নম্বর পয়েন্টে আসবে কমল কুমারের সাহিত্যের উপর কারা কি গবেষণা করেছে, সেইগুলোর উপর সেই গবেষণাগুলোর নাম, তারা কোন দিকটা নিয়ে আলোচনা করেছে, কোন দিকটা নিয়ে বিশ্লেষণ করেছে, তার কোন অংশটা তোমার খামতি মনে হয়েছে, কোন অংশটা কম আলোচনা হয়েছে বলে মনে হয়েছে, সেগুলো কিন্তু তুমি উল্লেখ করতে পারো। এছাড়া আরেকটা জিনিস লক্ষ্য করবে, যেমন ধরো সরোজ বন্দ্যোপাধ্যায় বা শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, এরা বাংলা উপন্যাসের বা বাংলা সাহিত্যের একটা ধারা লিখেছে। ভারবি থেকে বেরিয়েছে একটা তোমার জগদীশ ভট্টাচার্য, যেমন ধরো আমার কালের কবি, আমার কালের লেখক বা সাহিত্যিক সব যেসব বেরিয়েছে, সেখানেও কিন্তু, বা ক্ষেত্রগুপ্ত যদি বাংলা উপন্যাসের ইতিহাস ধরি খণ্ডগুলো, সেখানেও কিন্তু তুমি অনেক সাহিত্যিকদের ছোট ছোট অংশে আলোচনা পাবে। তো সেই সমস্ত আলোচনায় যদি তোমার মানে ঠিক করা সাহিত্যিককে যদি তুমি পাও, তো সেই অংশটাও কিন্তু অ্যাড করবে যে ওনারাও ওই এই সাহিত্যিকের, এই বিশিষ্ট সাহিত্যিকের এই অংশটা নিয়ে আলোচনা করেছেন খুবই অল্প পরিসরে, তো সেই জায়গাটা থেকে আমরা ওনাকে সবটা জানতে পারি না, তো আমার এটাও একটা কারণ ওনাকে নিয়ে আলোচনা করার বা গবেষণা করার, সেই অংশগুলো কিন্তু লিখবে। এরপর অনেকে জোগাড় করতে যদি পারো যে ওনার কোনো বিশেষ চিঠিপত্র, ওনার কোনো সাক্ষাৎকার, ওনার নিজের আত্মজীবনী, এইগুলো যদি জোগাড় করতে পারো, অনেকেরই জোগাড় করা থাকে, আমরাও অনেক সময় কলেজ লাইফ থেকে জোগাড় করার চেষ্টা করতাম বিভিন্ন বইমেলা, লাইব্রেরি এইসব থেকে, বা বই কিনতাম, তো এরকম কারোর থাকলে সেগুলোরও কিন্তু উল্লেখ করবে। আর যদি না থাকে ঠিক আছে, এরপর তোমরা নিজের বিষয়টাই ঢুকবে যে এই লেখা আছে, এই গবেষণা আছে, এর মধ্যে তোমার বিষয়টা নিয়ে গবেষণা যে নেই সেটা জানাতে হবে। অর্থাৎ তোমার আলোচনার বিষয়টা কি কি, তুমি কোন দিকটা নিয়ে আলোচনা করতে চাইছো, এবং
সেদিকটা নিয়ে বা তার পাশাপাশি কোনো বিষয় নিয়ে আলোচনা হলেও সেটার উল্লেখ করে তোমার আলোচনাটা কোথায় আলাদা সেটা কিন্তু উল্লেখ করতে হবে। অর্থাৎ তুমি এবার তোমার গবেষণার কাজের দিকে ঢুকছো। এখানে আর একটা বিষয় বলে রাখি যে তোমার পক্ষে ধরো কোনো বিষয় নিয়ে যে বিষয়টা নিয়ে গবেষণা করতে চাইছো সেটাতে কি কি কাজ হয়েছে সব কিন্তু জানা সম্ভব নয়। সবই যদি জেনেই যাও তাহলে আর গবেষণাটা করে কি লাভ? 5 বছর ধরে কি করবে? কাজেই সব জানার দরকার নেই এবং এটা নিয়ে কোনো চিন্তা করারও দরকার নেই। গবেষণা করতে গেলে 2-1টা বই সংগ্রহে অবশ্যই রাখতে হয়, যে বইটা হবে আমার বেস বই, যেখান থেকে অ্যাকচুয়ালি আমি তথ্য সংগ্রহ করব সেই বিষয়টা নিয়ে, তার জীবন নিয়ে, তার সাহিত্যকর্ম নিয়ে, তার ইত্যাদি নিয়ে। যে 2-1টা বই আমাদের এটা কিনতেই হবে। পাচ্ছি না ম্যাম, লাইব্রেরি বন্ধ, এইসবের কোনো নেই। কলেজ স্ট্রিট সবসময় খোলা আছে। কলেজ স্ট্রিটে দিন রাত নানান রকম বই মেলা হচ্ছে, চলে যাও কিনে নাও, সহজ কথা। বা কারোর থেকে জোগাড় করো। লাইব্রেরি বন্ধ বলে এর কোনো নেই। মেন বই 2-1টা তোমাকে সংগ্রহে রাখতেই হবে গবেষণার জন্য। এর আদার্স বইগুলো, রেফারেন্সগুলো লাইব্রেরি ওয়ার্ক করা যায়, কিন্তু বেস বই দরকার। তো সেই বিষয়টা থেকে তুমি কি কি বিষয় জেনেছো সেটারই একটা বড় রকম পূর্ববর্তী গবেষণার মূল্যায়নের ক্ষেত্রে সেই বইটার তোমার মেন কাজ হবে যে সেই বইটা থেকে কি কি বিশ্লেষণ করেছো, কি কি জানতে পেরেছো, কি কি বিষয় সেখানে আলোচনা করা রয়েছে সেটা জানানো বা সেটার বিশ্লেষণ করা। এর পাশাপাশি যদি কোনো সাহিত্য পত্রিকা জোগাড় করতে পারো, অনেক সময় অনেকের করাই থাকে, কারণ আমরা লিটিল ম্যাগাজিনের মেলা হয় বা এই যে বই মেলাগুলো হচ্ছে সেখান থেকে আমরা জোগাড় করি রাখি। বিশেষ সংখ্যা থাকে, যেমন কমল কুমার মজুমদারের একটা অন্য মনে বেরিয়েছিল। এছাড়া উজাগর, কোরক, এই সমস্ত সাহিত্য পত্রিকাগুলোর খেয়াল রাখবে। এখানে সারাদিন মানে প্রতিবারই কোনো না কোনো বিশেষ সংখ্যা বেরোতে থাকে, সেগুলো কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। এখানে কোনো রকম মানে করার নেই, কম্প্রোমাইজ করার নেই। এই জায়গাগুলো এখন না পারি পরে আমাকে করতেই হবে, সেগুলো উল্লেখ করতে হবে যে কোথা থেকে কি কি বেরোচ্ছে, কোন সংখ্যায় কি বেরিয়েছে না বেরিয়েছে, এগুলো যতটা পারবে উল্লেখ করবে। যেগুলো পারছো না সেগুলো কিন্তু বলতে হবে যেগুলো বেরিয়েছে আমি আমার সংগ্রহ করার চেষ্টা করব পরবর্তীতে। অর্থাৎ তুমি জানো যেগুলো বেরিয়েছে, তোমার কাছে এখন সংগ্রহ করতে পারোনি, কিন্তু তুমি পরে করবে বা সেখান থেকে তুমি তোমার গবেষণা করতে চাইছো, সেটা কিন্তু জানাতে হবে। আর এর সঙ্গে যদি কোনো ব্যক্তির আত্মজীবনী বা সাক্ষাৎকার তোমার হাতের মধ্যে থাকে লিখবে, বা তা না হলে জানিয়ে দেবে যে এই সমস্ত জায়গা থেকেও তুমি তোমার গবেষণার কাজের জন্য সংগ্রহ করতে পারো। এই হলো বিষয়টা। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। এবার বলি, যারা ব্যক্তিকেন্দ্রিক বিষয় নির্বাচন করনি, সাহিত্য কর্মকেন্দ্রিক বিষয় নির্বাচন করেছো, যেমন ধরো কোনো বিশেষ উপন্যাস, নাটক বা কোনো বিশেষ সময়ের উপন্যাস, সেগুলোর ক্ষেত্রে ওই সময়ের উপন্যাস বা নাটকের তালিকা, তাদের বিষয় নিয়ে ভূমিকা লিখতে হবে এবং ওইসব উপন্যাস বা নাটক থেকে কারা কোন বিষয়ের উপর কাজ করেছেন। ধরো তুমি করছো যে ঐতিহাসিক উপন্যাস। এবার ঐতিহাসিক উপন্যাস হিসাবে তুমি কোনো একটা সময়কার উপন্যাসের কথা বলে দিয়েছো, কিন্তু ঐতিহাসিক উপন্যাস নিয়ে তো আরো নানান সময় নানান কাজ হয়েছে। কেউ বঙ্কিম নিয়ে কাজ করেছেন, কেউ শরদিন্দুকে নিয়ে কাজ করেছেন, কেউ রমেশচন্দ্রকে নিয়ে কাজ করেছেন, বা কেউ বা রিসেন্টের যারা সমত্রনন্দ্রকে নিয়েও কাজ করতে পারো, এখন যিনি বার করছেন। তো তাদেরকে নিয়ে যে কাজগুলো হয়েছে বা কাজগুলো চলছে, যেগুলো হয়েছে সেগুলো উল্লেখ করবে, যেগুলো হয়নি এবার সেগুলো কোথায় কি খামতি রয়েছে সেটার উপর ডিপেন্ড করে তুমি লিখবে। অর্থাৎ এমন কিছুই নেই যে এটা নিয়ে গবেষণা হয়নি বলে একদম পুরো বিষয়টা নাল, সেটা কিন্তু হতে পারে না। কোনো বিষয়ের পাশাপাশি অংশগুলোকে লক্ষ্য করতে হবে যে এই এই জিনিসগুলো নিয়ে কাজ হয়েছে এবং এই জিনিসটা নিয়ে কাজ হয়নি এবং আমি সেটা নিয়ে করছি, এই হলো মোদ্দা কথা। যেমন ধরো বলেছিলাম যে বাংলা সাহিত্যে ভবঘুরে চরিত্র, এক্ষেত্রে পূর্ববর্তী বিষয় বলতে ভ্রমণ কেন্দ্রিক সাহিত্য উল্লেখ করতে হবে, জানাতে হবে যে সেটা কেন ভবঘুরের আওতায় পড়ছে না এবং ভবঘুরের চরিত্র হতে গেলে কি হতে হবে। অর্থাৎ আশেপাশের বিষয়টা বুঝে ব্যাখ্যা করবে এবং তোমার বিষয়টা কোথায় আলাদা সেটা নিয়ে সেটার বিশ্লেষণ করে তোমার বিষয়ে ঢুকে যাবে। এরপর আসবে যে কিভাবে গবেষণা করতে চাও, গবেষণা পদ্ধতি, যাকে তোমরা বলো মেথোডোলজি। বাংলা সাহিত্যে গবেষণা সাধারণত 2 ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে। 1 হচ্ছে তুলনামূলক, 2 হচ্ছে বর্ণনামূলক। তুলনামূলক হচ্ছে কোন কোন ভাষা, কোন কোন লেখক, কোন কোন সাহিত্যের তুলনা করা হয়েছে তার একটা বিবরণী, যেটা আমার বিষয়। কিন্তু নর্মালি বর্ণনামূলক করা হয়। বর্ণনামূলক করতে পারো, অনেক বেশিরভাগ লোকই বর্ণনামূলক করে, যাদের কথা সাহিত্য থাকে, উপন্যাস থাকে, নাটক থাকে, মধ্যযুগ থাকে, তারা বর্ণনামূলকের উপরই বেশি ফোকাস করে। তো সেক্ষেত্রে তাহলে বর্ণনামূলকটা ব্যাখ্যা করি। সেক্ষেত্রে কোন কোন বই থেকে কোন কোন বিষয়ের উপর তথ্য সংগ্রহ করেছো, সেগুলো থেকে কোনটাকে কিভাবে বিশ্লেষণ করেছো,
কোন কোন বই থেকে কোন কোন জিনিসটা বিশ্লেষণ করেছো সেটা বলতে হবে। যেমন ধরো এই বই থেকে বা এই বইগুলো থেকে কোনো সময়, চরিত্র, ঘটনা, ভাষা ইত্যাদি জানতে পেরেছো, কোন কোন দিকটা জানতে পেরেছো, সেখানে কোন অংশটা খামতি রয়েছে এইগুলো, বা তুমি এইটা যে পড়ে জানতে পেরেছো বা এই বইটা থেকে এই অংশটাকে বিশ্লেষণ করে জেনেছো। প্রথমে বলতে হবে যে আমি যে গবেষণা করতে গেলে গবেষণার পদ্ধতি জানাতে হয়, আমি বর্ণনামূলক গবেষণা পদ্ধতির ওপর নিজের গবেষণাটা করছি এবং এক্ষেত্রে আমি এই ধরনের বই সংগ্রহ করে এই বিষয়গুলো থেকে জোগাড় করেছি। খুবই ছোটভাবে বলতে হবে, এমন কিছুই চিন্তা ভাবনা করার নেই, 5-6-7টা লাইন হয় হয়তো, কিন্তু সেটাকে উল্লেখ করবে। এবং এইখানটাতেই তোমাকে উল্লেখ করতে হবে নিজের গবেষণা, বলে দিলে পদ্ধতি, যে তুমি এই পদ্ধতিতে এই বই থেকে এইভাবে করেছো, এই বিষয়গুলোকে বিশ্লেষণ করে। এবার তুমি যে করছো তোমার গবেষণার বিষয়টা, তো সেইটাকে তুমি কোন কোন দিক বিশ্লেষণ করতে চাও সেটা বলবে। এবং সেই যে বিশ্লেষণটা করছো, বর্ণনামূলক বিশ্লেষণ, তাহলে কিভাবে করছো, তাহলে তার একটা সূচিপত্র তৈরি করতে হবে, যে তুমি কমল কুমার মজুমদারের এই বিষয়টা নিয়ে গবেষণা করছো, সেই বিষয়টা গবেষণা করার জন্য তুমি কতগুলো পয়েন্টকে জোগাড় করেছো, সেই যে পয়েন্টগুলোকে, যেগুলোর ওপর তুমি বিশ্লেষণ করবে, সেই পয়েন্টগুলোকে তো সূচিপত্রে বানাতে হবে, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, সেই সূচিপত্রটা কিন্তু এখানে দিতে হবে। তোমরা বেশিরভাগ সময় পিএইচডি প্রপোজালে নিজের সূচিপত্র দিতে ভুলে যাও, শুধু গবেষণার বিশ্লেষণ করেই ছেড়ে চলে আসো। এই ছোট ছোট খামতিগুলোকে কিন্তু পূরণ করতে হবে। অর্থাৎ এখানটাতে তোমাকে তোমার নিজের সূচিপত্র দিতে হবে, যেখানে তুমি বোঝাবে যে তুমি তোমার গবেষণাটায় কোন কোন পয়েন্টের ওপর করতে চাও, কোন দিকে নিয়ে যেতে চাও, সেটা এখানেই উল্লেখ করে দেবে। এরপর শেষে আসবে তথ্য সংগ্রহ। এখানে প্রথমে লিখে দেবে যে কোন কোন কোনগুলো কাজে লেগেছে, যেগুলো তথ্য সংগ্রহ করেছো পূর্ববর্তী গবেষণার মূল্যায়ন ক্ষেত্রে, যেগুলো উল্লেখ করেছো, এবং আরো যেগুলো তথ্য সংগ্রহ করবে বা যেগুলো বাকি রয়েছে, তার যে টিকা, বিবলিওগ্রাফি যাকে বলি, সেটা কিন্তু নির্দেশ করতে হবে। সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের রেফারেন্স বই দেখা দরকার। সব তো আর বোঝানো বা হাতে লিখে শেখানো যায় না। সেগুলোর ক্ষেত্রে দেখবে যে কিভাবে লিখেছেন, যে লেখকের নাম, বইয়ের নাম, তারপর যেভাবে সূত্র নির্দেশ করা হয়, সেগুলো বিভিন্ন সাময়িক পত্র পত্রিকা বা বিভিন্ন রেফারেন্স বইগুলো লিখলেই দেখতে পাবে যে তথ্যপঞ্জি, টিকা নির্দেশ, কৃতজ্ঞতা স্বীকার বলে লিখে দেওয়া আছে। তো তথ্য সংগ্রহের ক্ষেত্রে সেটাকে প্রথমে ভাষায় উল্লেখ করতে হবে যে আমি এই বই এই সব থেকে সংগ্রহ করেছি, এবং গবেষণার কাজের জন্য বা গবেষণার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার এই গবেষণা থেকে বা এই জায়গা থেকে তথ্য সংগ্রহ করার ইচ্ছা প্রকাশ করছে বা আরো জানতে চাইবো। সেখানে যদি কোনো সাহায্য টাহায্য থাকে, সেটা যেভাবে লিখতে চাও সেভাবে লিখবে, লিখে সূত্র নির্দেশ করে নিজের লেখা শেষ করবে। তো এই হলো পিএইচডি প্রপোজালের লেখার কাঠামো। আলোচনায় যা বললাম তা কিন্তু সবই আগেও বলেছি, আবারও বললাম, কিন্তু এত কথা যেটা সমস্যা, যে কমেন্টে বা মেসেজে কখনোই কিন্তু বলা সম্ভব নয়, এমনকি ফোনেও নয়। কাজেই গবেষণার বিষয়ে জানতে চাই এই সূচক বার্তাগুলোর উত্তর কি দেব আমি কিন্তু বুঝতে পারি না। অনেকেই মেসেজ করো, কমেন্ট করো, আমি উত্তর দিতে পারি না। তাই বলবো, সমস্যা থাকলে সবকিছু একেবারে জানাও, নিশ্চয়ই আলোচনা করব। তবে এটাও বলে দিলাম যে এটা বলার পরেই সবাই এবার নিজেদের টপিক বলতে শুরু করলে, ম্যাম আমি এই টপিক নিয়ে আলোচনা করতে চাই, এর শুরুটা কিভাবে করব, ভূমিকাটা কিভাবে লিখবো, মেথডোলজিতে কি লিখবো, সূচিপত্র কিভাবে লিখবো, এই ধরনের কোনো প্রশ্ন করবে না। গবেষক বা ডক্টরেট ডিগ্রিটা কিন্তু হাতের মোয়া নয়, বা অনলাইন পরীক্ষার পর সাহিত্যে 90% নাম্বার পাবার মতো নয়। কাজেই ভাবো, চিন্তা করো, নিজেকে এক্সপ্লোর করো, গবেষণা করো। যাই হোক, কথাটা কড়া কথা সবসময় তেতোই হয়, কিন্তু আলটিমেটলি টনিকেরই কাজ করে।